প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হামলার গুরুতর উদ্বেগের বিষয়। আমরা সকলেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের অবস্থান কী ছিল, কি হওয়া উচিত এবং কি হবে সে বিষয়ে ধারাবাহিকভাবে অবহিত করছি। ভারতের এই মিথ্যাচারিতা আমরা জানি 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে, এখনও থামে নাই। মোদী সরকার আসলে চরম পর্যায়ে দ্বিচারিতায় ডুবে আছে। আপনি নিশ্চয়ই জানেন, ভারতে বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, গির্জা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে উগ্র হিন্দুবাদীরা। আলফাজ আনাম, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের দুটো দিক আছে। প্রথম হচ্ছে তার এই বক্তব্যটাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোর যে আমরা চিরাচরিত অভ্যাস, তার একটা এক্সাম্পল হচ্ছে তার এই বক্তব্য। বাংলাদেশ কি করবে কি না করবে, বাংলাদেশে কি হচ্ছে, তারা 5ই আগস্টের পর থেকে অব্যাহতভাবে বলে যাচ্ছে। আগের যে হাসিনা রেজিম, তাকে তো তারা নিজেদের মতো করে পরিচালিত ছিল। বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না। বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারণ করছে আপনার দিল্লি থেকে। মানে হাসিনা অনেকটা গভর্নরের মতো এখানে ছিলেন, মানে কাশ্মীরের গভর্নরের মতো। এখন হাসিনা চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর এবং তাকে তারা আশ্রয় দেওয়ার পর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নানাভাবে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এখন ভারত যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে আনছে, এর প্রত্যেকটা অভিযোগ ভারতের বিরুদ্ধে গুরুতরভাবে আসছে। শুধু বাংলাদেশ না, সব হিউম্যান রাইটস অর্গানাইজেশন, পশ্চিমা বিশ্ব, মাইনরিটি রাইটস নিয়ে যারা কথা বলে, সবাই উদ্বিগ্ন ভারতের ভূমিকা। এই বড়দিনের আগে পুরো ভারত জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের উপর যেভাবে হামলা তাণ্ডব চালানো হয়েছে, তাদের ঘরবাড়ি ধ্বংস, এবং একজন প্রতিবন্ধী নারীকে বিজেপির একজন পার্লামেন্ট মেম্বার যেভাবে হেনস্থা করছে, ভারতের মিডিয়াতে এগুলো এসেছে। এখন অদ্ভুত ব্যাপার যে ভারত এখন বাংলাদেশে এই অভিযোগ আনছে। আসলে যেটা হচ্ছে যে ভারতের একটা কৌশল হচ্ছে যে নিজেদের প্রবলেমগুলো দৃষ্টি সরানোর জন্য এই প্রতিবেশী দেশগুলোতে একই ধরনের সমস্যার কথা বলে মূল সমস্যাকে তারা আড়াল করতে চায়। আরও দুর্ভাগ্যজনক দিক হচ্ছে, তুলনামূলকভাবে শান্ত ছিল পশ্চিমবঙ্গ, যেখানে তুলনামূলকভাবে মাইনরিটির উপর নির্যাতন কম ছিল, যদিও মাইনরিটির রাইটস বা অন্যান্য অধিকার অন্যান্য সম্প্রদায়ের মতো পশ্চিমবঙ্গও নিচের দিকে। কিন্তু হামলা বা খুন বা ইসলামোফোবিয়ার থেকে লিঞ্চিং এই ধরনের তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু কিছুদিন থেকে বাংলাদেশের এই হাসিনা চলে যাওয়ার পর থেকে পশ্চিমবাংলায় যে উগ্র হিন্দুত্ববাদী অর্গানাইজেশনগুলো তৎপর হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন মুসলিম ছাত্রীকে নানাভাবে হেনস্থা করা হয়েছে তাদের হিজাব পরার জন্য, তাদের ইসলামিক যে সিম্বলগুলো রাখার জন্য, এবং এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশকে আমরা কি আমাদের দেশের কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে ভারতে যারা মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে তার সঙ্গে কি আমরা কথা বলতে পারবো? সেই সুযোগকে ভারত দিবে? আমরা অবভিয়াসলি এটা নিন্দা করি। ভারতের যে ধরনের উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার হচ্ছে, আমি মনে করি এর মধ্য দিয়ে পুরো এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় ভারত এক ধরনের অস্থিরতা তৈরি করছে, এবং এই দেশের মধ্যে বাংলাদেশ বা অন্যান্য দেশেও ভারত নিজেই সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা আমরা দেখিনি। এমনকি 5ই আগস্টের পর যে আশঙ্কা করা হয়েছিল যে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নির্যাতন, কিন্তু আমরা দেখছি যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, ইসলামপন্থী আল্লাহ মোলামারাই সবচেয়ে প্রথম এগিয়ে এসেছে মাইনরিটি সেফটির জন্য। এখান থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে ভারত উদাহরণ হিসাবে দেখতে পারে ভারত যে তাদের ওখানে কি অবস্থা হয়েছে আর বাংলাদেশের অবস্থা। একটা বিষয় আপনি বলেন উদাহরণ হিসাবে দেখতে পারে, আসলে আশা করাটা ঠিক হবে না, কারণ উগ্র হিন্দুত্ববাদীকে পুঁজি করেই বিজেপি ভারত শাসন করছে। আপনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে এনেছেন, তো আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে সামনে নির্বাচন, 2026-এ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনকে সামনে রেখে বিজেপি আসলে অনেক ধরনের কর্মসূচি নিয়েছে। বিশেষ করে তারা মনে করে যে এই অঞ্চলের সব জায়গাতে বিজেপি আসছে, বিহারে আসছে, আসামে রয়েছে, মাঝখানে শুধু জামালা করছে পশ্চিমবঙ্গ। এটাকে তারা বিশেষভাবে নিয়েছে। এবং আপনি জানেন গত বিধানসভা নির্বাচনে অনেক কিছু ফেলে দিয়েও
অনেক ব্যস্ত কর্মসূচি রেখে মোদি এবং অমিত শাহ এমনকি আদিত্য যোগীনাথ এরা অসংখ্যবার পশ্চিমবঙ্গ সফর করেছিল ওই সময়। তারা পশ্চিমবঙ্গ একটা টার্গেট নিয়েছে। অনেকে বলছেন যে এই যে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার একটা মূল কারণ আসলে নির্বাচন, এখানে হিন্দুত্ববাদের একটা প্রতিষ্ঠা করা, সেখানে সংখ্যালঘু বা হিন্দুদের প্রীতি এইগুলো আসলে মুখ্য বিষয় না, নির্বাচনটাই তাদের কাছে মুখ্য বিষয়। আসলে আপনার কি মনে হয়? এইটা রাজনৈতিক কৌশল হিসাবে বিজেপি বরাবরই এই রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে, কিন্তু এর ফল হবে ভারতের জন্য মারাত্মক। আপনি ধরেন পশ্চিমবাংলায় 25% কোনো কোনো হিসাবে এইটা আরও বেশি, প্রায় 30% মুসলমান আছে। আপনি তাদের উপর নিপীড়ন চালিয়ে, তাদের বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রাজনীতি যে ফায়দা লোটার চেষ্টা করবেন, এটা ভারত রাষ্ট্র হিসাবে আভ্যন্তরীণভাবে দুর্বল হবে। আপনি কি আন্তর্জাতিকভাবে ভারতের মর্যাদা বেড়েছে কিছুদিন ধরে, বা আরও যেটা বেড়ে গেছে যে সাম্প্রদায়িকতা, যেভাবে ইসলাম ফোবিয়ার বিস্তার ঘটছে, এটা তো ভারতের কোনো, ভারত রাষ্ট্র হিসেবে ভেতর থেকে দুর্বল হচ্ছে। আমরা যে ঘটনা দেখলাম বড়দিনে, সেটা তো মারাত্মক। খ্রিস্টানদের ব্যাপারে তারা যে অত্যাচার চালাচ্ছে, এরকম কিন্তু ঘটনা অতীতে কখনোই ঘটেনি। এটা মানে যেটা হচ্ছে যে একটা চরম অসহনশীল একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং রাষ্ট্র যখন এগুলোকে পেট্রোনাইজ করে তখন মানুষের মধ্যে আপনার উগ্রবাদী চিন্তা, উগ্রবাদী কর্মকাণ্ড অনেক বেশি বেড়ে যায়, এবং এগুলো কখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবার রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ে। আমি তো মনে করি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভঙ্গুর রাষ্ট্র এখন ভারত। আসাম রাজ্যের একটি খ্রিস্টান মিশনারি স্কুলের তাণ্ডব চালায় বজরঙ্গ দল। প্রধানত এই সংগঠন ও বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি যেটাকে বলা হয়, বিভিন্ন রাজ্যে বড়দিন উদযাপনের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। আসামের নলবাড়ি জেলার পানিগাঁওয়ে সেন্ট মেরি ইংলিশ স্কুলে ঢুকে বজরং দলের সমর্থকরা তাণ্ডব চালান। বড়দিন উপলক্ষে স্কুলটি সাজানো হয়েছিল, ক্রিসমাস ট্রি লাগানো হয়েছিল, সব খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্কুলের কাছেই একটা দোকান ছিল যেখানে ক্রিসমাস উপলক্ষে বিক্রির জন্য কিছু সামগ্রী ছিল, সেগুলো তছনছ করা হয়। এতে ভয়ের মধ্যে বসবাস করছেন এই সম্প্রদায়ের মানুষ। কোনো কোনো রাজ্যে বড়দিনের ছুটি বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে স্কুল খোলা থাকবে। অধিকাংশ আক্রমণ চালানো হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। বিষয় এটাই, এই ধরনের আক্রমণের প্রতিবাদ বিজেপির পক্ষ থেকে করা হয়নি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নিন্দাও করা হয়নি, কোনো বিবৃতি দেওয়া হয়নি, কারো বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির একটি ক্ষুদ্র নমুনা, যেখানে জনজীবনে ধর্মীয় সহনশীলতা দিন দিন হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আজাদ মজুমদার, সব মিলিয়ে আপনি কি বলবেন? আমরা শুধু একটা জিনিস দেখছি যে ভারত তার নিজের নাগরিকদের চেয়ে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন। তো এটা আমরা ভারতের কাছে আহ্বান জানাই যে আপনারা এটা আমাদের দেশে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো অসুবিধা হয়ে থাকে, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দিন, এবং আমরা যদি কোনো সহযোগিতা আপনাদের কাছে চাই, আপনারা সেই সহযোগিতাটা করুন। কারণ কোনো সমাজে কিন্তু পৃথিবীতে আসলে সমস্যামুক্ত নয়, প্রত্যেক সমাজেই সমস্যা আছে। আমাদের এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে সেটা সমাধান করার চেষ্টা করব। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের জান মাল এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তার কোনো ধর্মীয় পরিচয় দেখি না, আমরা তার কোনো এথনিক কোনো আইডেন্টিটি এগুলো আমরা কনসিডার করি না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাংলাদেশি মানুষ হিসেবে বিবেচনা করি, এবং বাংলাদেশি নাগরিক হিসেবেই তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। তো এইখানে আমরা কাজ করতে গিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, খুব আমরা সেটাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী অ্যাড্রেস করার চেষ্টা করছি। কেউ যদি একজন নাগরিক, একজন ফ্যাক্টরি ওয়ার্কার ময়মনসিংহে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অত্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত এ বিষয়ে অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে এইটা মানে এ ধরনের ঘটনা ভারতে ঘটলে ভারত তার নাগরিকদের ক্ষেত্রে কি অ্যাকশন নিয়েছে ভারত সেটা জানাক। আমরা তো আমাদেরটা নিয়মিত জানাচ্ছি, আমরা কি অ্যাকশন নিচ্ছি। আমাদের অ্যাডভাইজার সেখানে গিয়েছেন, আমাদের অ্যাডভাইজার আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি আনার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টায় কিছুটা সফলতাও এসেছে, এবং যারা ভিকটিম তাদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে। সো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বাংলাদেশের সাধারণ মানুষ
আমরা আমাদের নাগরিকদের প্রত্যেকের জন্য আমরা কনসার্নড এবং আমরা চেষ্টা করছি আমাদের নাগরিকদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। আমরা মনে করি যে এইটা আমাদের এই আন্তরিক চেষ্টাটাকে ভারতের উচিত সহযোগিতা করা, আমাদের দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে, যেটা ভারতের পক্ষ থেকে এখন দেওয়া হচ্ছে যে এটা আপনারাই বলেছেন যে ভারতের একজন রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ, তার উচিত ছিল আসামে ফোন করা। আপনি যার কথা বলেছেন যে আসামে যে উনি যদি ভারতীয় হয়ে থাকেন, ভারতীয়দের প্রতি যদি ওনার কনসার্ন থাকে এবং উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন, উনি সে দেশের একজন রাজনীতিবিদ, একটা দেশে একটা রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার আশা করছেন, তো এরকম একজন তো ভারতের রাজনীতিবিদকে আমরা আশাই করব উনি দেশপ্রেমিক নাগরিক হবেন। ওনার দেশের নাগরিকরা ওনার দেশে যেখানেই সমস্যায় পড়ুক উনি সেটা কনসার্ন ব্যক্ত করতে পারেন। আগে ওখানে কনসার্ন ব্যক্ত করে যদি ওনার সময় থাকে উনি বাংলাদেশ সরকারের মাধ্যমে বাংলাদেশের কোনো নাগরিকের যদি কোনো অসুবিধা হয় সে বিষয়ে উনি কথা বলতে পারেন, কিন্তু উনি সেটা না করে সরাসরি বাংলাদেশের একজন ভিকটিম তাকে তার সাথে কথা বলছেন, সেখানে তাদের কথাবার্তার মধ্যে যদি তাদের কথাবার্তার কারণে বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক উস্কানি তৈরি হয় বা কোনো অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু তার কোনো দায়িত্ব নিতে হবে না, এটা আবার বাংলাদেশ সরকারকে এটা সামাল দিতে হবে। তো আমরা মনে করি যে ভারতের যারা দায়িত্বশীল মানুষ আছেন তারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন এবং তারা তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে যা যা করণীয় সেগুলো করবেন। আমরা ভারতে যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শুধু আহ্বান যে প্রত্যেকটা মানুষ সে যে দেশের নাগরিকই হোক তার মানবাধিকার নিশ্চিত করুন। ভারতের সাথে আমাদের কয়েকটা ট্রিটি আছে, যেমন একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমাদের দেশে কিছু লোক ক্রাইম করে ভারতে চলে গিয়েছে, সেটা আমরা জানি, সেটা নিয়ে প্রকাশ্যে কথা হচ্ছে। আপনি যদি বাংলাদেশের ব্যাপারে জেনুইনলি কনসার্নড হন তাহলে যারা বাংলাদেশে ক্রাইম করে সেখানে চলে গিয়েছে বিচারিক আদালতে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদেরকে ফেরত দিন, তাহলে আমরা মনে করবো যে বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে আপনার কনসার্নটা জেনুইন। আর যদি আপনি সেটা না করে থাকেন, শুধুমাত্র সিলেক্টিভভাবে আপনি হিউম্যানিটি প্রদর্শন করেন, তাহলে আপনার কনসার্নটা কতটা জেনুইন সেটা নিয়ে সন্দেহ থাকে আমরা, এবং ক্ষেত্র বিশেষে এটা এক ধরনের দ্বিচারিতা হয়ে যায়। আমরা আশা করব যে ভারতে যারা দায়িত্বশীল আছেন, সরকারে আছেন যারা, রাজনীতিবিদ যারা আছেন, সিভিল সোসাইটিতে যারা আছেন, তারা এই বিষয়টা উপলব্ধি করবেন এবং এই উপলব্ধি করে সেই দৃষ্টিভঙ্গি থেকেই তাদের সিদ্ধান্ত বা পদক্ষেপগুলো নেবেন। একটি বিষয় যেটা আপনার উস্কানির কথা বলেছেন, আসলে ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে মোদী সরকার আসার পরে চূড়ান্ত একটা অবনতি ঘটেছে। সেখানে একটি সম্প্রদায় ছাড়া আর বাকি কোনো সম্প্রদায়ের জনজীবন নিরাপদ নয়, এটাই বাস্তবতা। এবং ভারত এর জন্য কিছুটা খেসারত দিতে হচ্ছে, যেটা আলফাজ আনাম বলছিলেন, একটা ভঙ্গুর রাষ্ট্রে, একটা রাজ্যে, মানে একটা ভঙ্গুর দেশে এটা পরিণত হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন বা কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিশাল নমুনা প্রতিষ্ঠিত করেছে, বিশেষ করে 5ই আগস্টের পর, এটা আসলে ভারতের জন্য একটু প্রবলেম, কারণ তার পাশের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে থাকবে আর সে নিজে সাম্প্রদায়িক হয়ে বিরাজমান করবে। এই কারণে তারা বাংলাদেশের ভেতর একটা সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারে তৎপর। ভারতের কি প্রবলেম না এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, ভারতের প্রবলেম ভারতে হ্যান্ডেল করবে। আমরা আমাদের দেশটাকে নিয়ে ভাবছি, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পুরনো, সাম্প্রদায়িক নানা ঘটনা ঘটেছে অতীতে বিভিন্ন সময়ে, কিন্তু সেগুলো যে আমরা যে অর্থে বলি যে হেইট ক্রাইম, আমরা মনে করি যে বিশ্বে হেইট ক্রাইম অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে একেবারেই নাই বললেই চলে। হ্যাঁ, আমরা মানে ঠিক আমাদের নাগরিকদেরকে ধর্মীয় কারণে বা জাতিগত কারণে ঘৃণার চোখে দেখি একে অপরকে, এরকম এটা মনে হয় না আমার কাছে বাস্তবতা। সম্পত্তিগত কারণে, রাজনৈতিক কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে অতীতে, সেগুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু সেগুলোকে ধর্মীয় রং দিয়ে বাংলাদেশে যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে তাদের উচিত আসলে তাদের নিজেদের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা মনে করি বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ। আপনি যদি বিশ্ব শান্তির দিকেও দেখেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি রক্ষাতেই কাজ করছে। সারা বিশ্বে আমাদের শান্তিরক্ষীরা কয়েকদিন আগে জীবন দিয়েছে বিশ্ব শান্তি রক্ষায়। আমাদের দেশে ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 2টো দুর্গাপূজা গিয়েছে, যেটা আমি মনে করি যে সাম্প্রতিক যে বছরগুলো যে কোনো সময়ের চেয়ে আপনার খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি, আমরা আমাদের প্রতিবেশীদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি তারা তাদের উৎসব যেন নির্বিঘ্নে পালন করতে পারে। এটা আমাদের অঙ্গীকার, এটা নাগরিক হিসেবে অঙ্গীকার আমাদের। এটা আমি যেহেতু সরকারে কাজ করি, সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এটা আমাদের অঙ্গীকার। আমরা মনে করি যে আমরা এই অঙ্গীকারটা পালন করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করব এবং এইটার জন্য
আমাদেরও যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় নানাভাবে আমরা আমরা নেব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আশা করব যে আমাদের সমস্যাগুলোকে আমাদেরকে যেন হ্যান্ডেল করতে দেওয়া হয়। আলফা জানাম, সামনে নির্বাচন, জোট সমঝোতা নানান ধরনের টানাপোড়েন চলছে, সামনে নির্বাচনটা কেমন হবে নতুন করে আবার আলোচনায় এসছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটা কথা বলেছেন শুক্রবার, সেটা হলো যে একটি কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। যে সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য, কোনো আদর্শবাদী আন্দোলনকে যখন প্রতিপক্ষ যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার, অপপ্রচারের অন্ধকারের পথ বেছে নেয়। নির্বাচনের ঠিক আগে আগে যেমন সব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মিয়া গোলাম পরোয়ার এই ধরনের আশঙ্কার প্রকাশের কারণ কি বলে আপনার মনে হয়? না, একটা হচ্ছে রাজনৈতিক দলের তো নানান রকম রেটরিক থাকে। জি, তারেক রহমান দেশে ফেরার পর ধরেন রাজনৈতিক দৃশ্যপট তো অনেকটা নির্বাচনের ব্যাপারে যতটুকু সংশয় ছিল সেটুকু তো আর নেই। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের এবং সরকারের সহযোগিতা। তো সেইটা একটা দেখার বিষয়। কিন্তু উনি যে চক্রান্তের কথা বলছেন এইরকম, সেটা উনি ভালো বলতে পারবেন যে পেছন থেকে কোনো কিছু আছে কিনা। কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখি যে দেশ মোটামুটি নির্বাচনমুখী হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো পুরোপুরি নির্বাচনে ওনারাও সহ, এবং একটা নতুন মেরুকরণ ঘটছে, নতুন জোট হচ্ছে, আবার অনেক ছোট ছোট দল বিলুপ্ত হচ্ছে। এগুলো নির্বাচনের যে আপনার যে পরিবেশটাকে, নির্বাচনের যে এক ধরনের উত্তেজনা আমরা বলবো, যে সেই দিকই দেশ ধাবিত হয়েছে। এই মুহূর্তে নির্বাচনকে বাধাগ্রস্ত করার না সম্ভাবনা বাধাগ্রস্ত নয়, বা একজন চক্রান্ত, ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গ আসছে, নানান জায়গায় আলোচনা হচ্ছে। এই আশঙ্কা অনেক রাজনৈতিক দলগুলো সবসময় করে থাকে, করবে। কারণ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এক ধরনের চাপ তৈরি করতে চায়, যে যাতে নির্বাচন কমিশন একটা চাপের ভিতরে ভিতরে থাকে, থাকে। বলে থাকে। এটা চাপের ভিতরে ওই অর্থে যে সব দল তো তার সুযোগগুলো নিশ্চিত করতে চায়। তো নির্বাচন কমিশন তো পরিচালিত হবে আইনের ভিত্তিতে। তো সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলতে পারে, দেখা করতে পারে, চাপ সৃষ্টি করতে পারে। আমরা দেখব যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে কিনা, কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়ছে কিনা। কারণ এবারে নির্বাচনে কিন্তু একটা জিনিস আমি একটা জরিপ জানি, যেটা হয়তো এখনো পাবলিশড হয়নি, সেখানে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে প্রায় 86% টার্ন আউট হতে পারে। তো ভোট দিতে যাবে। যদি 86ও না ধরি, আমরা যদি 70-র উপরেও ধরি, তাহলে কিন্তু বিশাল টার্ন আউট হবে। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছে আর কি। তার এই যে 1.5 দশক পর তারা ভোটাধিকার প্রয়োগ করবে, নতুন ভোটার আছে। ফলে এইবারে নির্বাচনের এই যে গণসম্পৃক্ততা, এটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুবই জরুরি। আমরা মনে করি যে চক্রান্ত, ষড়যন্ত্র এসবের চেয়ে নির্বাচনী পরিবেশটা যাতে ঠিকভাবে বজায় থাকে সেই দিকেই নজর দেওয়া দরকার। আজাদ মজুমদার, সামনে নির্বাচনটি কেমন হবে এই নিয়ে নানান ধরনের গুজব কিন্তু মাঠে রয়েছে, নানা ধরনের আলোচনা বাজারে চলছে। কিছু মারাত্মক অভিযোগে কেউ কেউ তোলার চেষ্টা করেছেন। সেই অভিযোগটি হলো নির্বাচনটি হতে পারে 2008 সালের মতো, যেটা ভয়াবহ অভিযোগ, যেটা আমরা মোটেই বিশ্বাস করতে চাই না। অন্তত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যেভাবে নির্বাচনের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন, সেরকম হবে বলে আমরা একেবারেই আশা করছি না, কিন্তু এই অভিযোগটা উঠছে। কিন্তু আরেকটা অভিযোগ উঠেছে, সেটা হলো যে, যেটা আলবাসা নাম নিজেও বললেন, যে কোনো কোনো জায়গায় অভিযোগ উঠেছে যে, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রযন্ত্র কোন একটি দলের দিকে ঝুঁকে পড়ছে, যা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। এই যে রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা এবং সাধারণ মানুষের ভেতরে যে এক ধরনের আশঙ্কা, সব মিলিয়ে আপনি কি বলবেন? প্রথমত এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে কিছু লোক তো অনেক দিন ধরেই বলে আসছে নানা কথা, চ্যালেঞ্জ দিচ্ছে, কখনোই নির্বাচন হবে না, নির্বাচন সম্ভব না, নানা চক্রান্তের কথা এগুলো বলে আসছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বাস্তবে দেখছি যে সরকার যে অঙ্গীকারটা করেছে, যত রকমের চ্যালেঞ্জে আসুক, অনেকগুলো ক্রাইসিসের মধ্যে এসেছে, আমরা ফেস করেছি, কিন্তু নির্বাচনের সময়সীমা থেকে কিন্তু সরকার সরে আসে। সরকার ঘোষিত সময়সীমার মধ্যেই সরকার নির্বাচনটা
করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনটা আমরা জানি যে ফেব্রুয়ারির 12 তারিখে হবে এবং সেই নির্বাচন উপলক্ষে সরকার থেকে বারবার মানুষকে জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে আপনার নির্বাচনে অংশ নিন, ভোট দিন। কারণ এই নির্বাচনের সাথে শুধু যে সংসদ নির্বাচন হচ্ছে এটা তো না, এখানে একটা গণভোটও হবে। আমাদের জুলাই সনদ সংস্কারের ব্যাপারে মানুষের মনোভাব কি সেই নির্বাচনের মাধ্যমে আমরা সরাসরি জানতে পারবো। তাছাড়া এই নির্বাচনে যে সংসদটা গঠিত হবে সেই সংসদটা পরবর্তীতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে রোল প্লে করবে। যারা আমাদের সংবিধানে যে আমাদের যে রাজনৈতিক যে সংস্কারগুলো প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো বাস্তবায়ন কীভাবে করবে, তারা সেই সংসদটা সেটা নিয়েও কাজ করবে। সো এই নির্বাচনটা আমাদের জাতির জন্য অনেক কারণেই গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি এই নির্বাচনটা যদি আমরা সঠিকভাবে করতে ব্যর্থ হই তাহলে আমাদের জাতির জন্যই এটা অনেক বড় সমস্যা বা সংকটের সৃষ্টি করবে। তো এটা তো নিশ্চয়ই সরকার চাইবে না। এটা কিন্তু রাজনৈতিক দলগুলো জানে এটা, এবং রাজনৈতিক দলগুলো জানে এবং এটা মানেও। এবং তারা নিজেরাও জানে যে এই নির্বাচন যদি কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয় বা বাধাগ্রস্ত হয় বা আপনি যে নির্বাচনের কথা বলেছেন 2008 সালের কথা বলেছেন সেরকম যদি হয়, আমাদের সামনে রাজনৈতিক যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা কিছুটা আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে বা আবার রাজনৈতিক সংকট তৈরি হবে নতুন করে। আমরা নিশ্চয়ই সেটা কেউ চাই না। সো আমরা বিশ্বাস করি যে সরকার তার জায়গা থেকে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে। এটা একটা ঐতিহাসিক নির্বাচন, এখানে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হবে এবং আমরা আশা করি যে সমস্ত রাজনৈতিক দল যারা এই নির্বাচনে যারা স্টেক হোল্ডার তারা প্রত্যেকে, এখানে নির্বাচনী পর্যবেক্ষক আছে, গণমাধ্যম আছে, তারা সবাই যার যার অবস্থান থেকে গঠনমূলক ভূমিকা রাখবে যাতে নির্বাচনটা সুন্দরভাবে হয়। আরেকটা বিষয় কিন্তু রয়েছে, এটা তো একটা হতাশার দিক, একটা পজিটিভ দিকও রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই নির্বাচনকে যারা বিতর্কিত করতে চাইবে, কোনো রাজনৈতিক দল যদি করতে চায়, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হতে পারে। হ্যাঁ, আমি আপনার 2008 সালের প্রসঙ্গ যেহেতু এনেছেন, আমি আপনাকে 2008 সাল প্রসঙ্গে একটা কথা বলি। 2008 সালে নির্বাচনটা হয়েছে দীর্ঘদিনের জরুরি অবস্থার পরে। জি, আপনার দীর্ঘদিন জরুরি অবস্থা থাকার মানে হচ্ছে মানুষের আসলে কোনো মৌলিক অধিকার ছিল না, এগুলো সাসপেন্ডেড ছিল। তখন কেউ যদি চায় তখন মানুষের উপর তার পক্ষে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা সহজ ছিল। এখন কিন্তু বিষয়টা ওইরকম না, এখন একটা উন্মুক্ত সোসাইটি, এখানে একেবারে পুরো বিপরীত সিচুয়েশন। এখানে আপনি এই যে অনেকগুলো সমস্যার কথা আমরা জানি হয়েছে, এর মধ্যে এই সমস্যাগুলো হওয়ারও তো একটা কারণ হচ্ছে অনেকগুলো পক্ষ নিজেদেরকে এম্পাওয়ার্ড মনে করতেছে। জুলাই পরবর্তী সময়ে তারা মনে করতেছে যে তারা শক্তিশালী, ক্ষমতাশালী এবং এর ফলে কিছু কিছু সমস্যা এবং সংকটও তারা তৈরি করছে। তো এইরকম যখন বাস্তবতা, এই বাস্তবতায় একটা কোনো সরকারের পক্ষে কারো কোনো নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যাওয়া যেমন অসম্ভব একটা কাজ, তেমনি সরকার বা কোনো একটা পক্ষ চাইলেও কাউকে আলাদাভাবে ফেভার করাটাও কঠিন। যেহেতু এখানে স্টেক হোল্ডারের সংখ্যা অনেক এবং প্রত্যেকেই নানাভাবে এম্পাওয়ার্ড হয়েছে, তো আমরা প্রত্যেকেই তার স্টেকটা বুঝে নেওয়ার চেষ্টা করবে এই নির্বাচনে যে কোনো মূল্যে। সরকারের দায়িত্ব হচ্ছে সেটা যাতে বিধিবদ্ধভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, জনগণের সিদ্ধান্ত অনুযায়ী হয়, সেটা এনশিওর করা। এখানে কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে বর্তমান বাস্তবতায় সরকার বা অন্য কোনো কারোই আসলে ঝুঁকে যাওয়া সম্ভব না এবং সেটা করতে গেলে সংকট অনেক তীব্র হবে, যেটা সামাল দেওয়া বাংলাদেশ নামক রাষ্ট্রটির পক্ষেই কঠিন হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আলফাজ আনাম, শহীদ শরীফ উসমান হাদি, তাকে কেন্দ্র করে তার বিচারের দাবিতে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। আমরা দেখছি যে শাহবাগে, যেটা হাদি চত্বর নামে এখন পরিচিতি লাভ করছে, সেখানে আবার সমাবেশ হচ্ছে তরুণদের। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই পুরনো চেহারাটা আমরা দেখছি। ইনকলাব মঞ্চের আয়োজন অনুষ্ঠানটি হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে, একেবারে সাধারণ মানুষের।
এমনকি আমরা এমনও দেখছি যে মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়েও গভীর রাতে হাজির হচ্ছে। প্রশ্ন উঠেছে যে এই ঘটনাটি শেষ পর্যন্ত কোন জায়গায় যেতে পারে? দেখুন, এইটা হাদির এই হত্যাকাণ্ডের পরে যে জনগণের প্রতিক্রিয়া, জি, এইটা শুধু নিছক হাদি হত্যার প্রতিক্রিয়া না, এটা হচ্ছে জুলাই আপরাইজিংয়ের যে স্পিরিটটা মানুষের মধ্যে ছড়ায় আছে, এইটা যে আগের মতোই জীবন্ত, এইটা প্রমাণ করছে। জি, আর হাদি অপরাপর যে জুলাইয়ের আন্দোলনের মুখগুলো ছিল, জি, তার চেয়ে হাদির বক্তব্যগুলো সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। তিনি কিন্তু ওই জাতীয় নাগরিক প্রথমে যেটা করেছিল আর কি, নাগরিক পার্টি, কমিটি, আগে সেখানেও নাগরিক ছিলেন কমিটি, সেখানে ছিলেন। পরে কিন্তু উনি রাজনৈতিক দলে যোগ দেননি। তো একটা নিউট্রাল জায়গা থেকে এই আন্দোলনের একটা ভিন্ন রকম আন্দোলনের যে স্পিরিটটা, মূল স্পিরিটটা, জি। এইটাই তিনি মানুষের সামনে তুলে ধরছিলেন। ফলে তার প্রতিটি বক্তব্য, প্রতিটি কথা মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল। এবং হাদির হত্যাকাণ্ড বিচারটাকে একটা যে ইস্যু হবে, এটা কিন্তু তার জানাজাতেই বোঝা গেছে। তার জানাজায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম আছে, তখনই বোঝা গেছে যে এই ইস্যু সাগর রুনির হত্যাকাণ্ডের মতো একটা মানে চাপা দেওয়া ইস্যু হবে না। এবং এই আসামিদেরকে তো আইডেন্টিফাই করা গেছে অ্যাটলিস্ট, যে কারা গুলি করছে, ওই সিসিটিভি ফুটেজ টুটেজ দেখা গেছে। কিন্তু এর অগ্রগতি কতটুকু, আসলে তারা কোথায় আছে, পালায় গেছে কিনা, ভারতে পালায় গেলে সরকারের দিক থেকে কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি যে তারা ভারতে পালায় গেছে। ফলে এখানে একটা ধোঁয়াশা অবস্থা তৈরি হয়েছে, সাধারণ মানুষের মনের মধ্যে নানান রকম প্রশ্নের তৈরি হচ্ছে। মানুষের মনে ধারণা হচ্ছে যে আসলে এটা বিচার হবে না, এই বিচারটা হয়তো নাও হতে পারে। এই যে ধারণাটা তৈরি হয়েছে, এখান থেকে মানুষের মধ্যে ক্ষোভ জন্ম হচ্ছে। এই ক্ষোভের কারণে মানুষ এই ডাকে সাড়া দিচ্ছে। এখানে দুটো, একটা হচ্ছে হাদির বক্তব্যের ইম্প্যাক্ট আছে, আর একটা হচ্ছে মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে যে এই বিচার হবে না। 3 নম্বর হচ্ছে যে সাধারণ মানুষ এবারের আন্দোলনের নারী, শিশু সবাই তো অংশগ্রহণ করছে। তো সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে তাহলে জুলাইয়ের যে আরও যে পরিচিত মুখগুলো আছে, তাদেরও সিকিউরিটি কতটুকু নিশ্চিত করা গেল, তারাও কি এরকম গুপ্ত হত্যার শিকার হবেন কি না। তো তাদেরকে রক্ষা করা একটা কর্তব্য, মানুষের মধ্যে একটা কর্তব্য বোধের জন্ম দিছে। যে এই হত্যাকাণ্ড কি তরুণদের রাজনীতিকে আরো রেডিক্যাল করে তুলতে পারে? রেডিক্যাল শব্দটা আমি বলবো না, তারা তো এক ধরনের সংস্কার চায়, রাষ্ট্রের সংস্কার চায়, এটা তো তারা শুরুতেই বলছে। বরং রাজনৈতিক দলগুলো এটা ধারণ করতে পারছে না। বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তি, তাদের বক্তব্যের মধ্যে অনেক রকম সমস্যা আছে। এই আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা কতটা ধারণ করতে পারছে, এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এই যে মানুষের নতুন করে যে ক্ষোভের তৈরি হচ্ছে, এটাও তার একটা কারণ। আজাদ মজুমদার, শরীফ ওসমান হাদির শাহাদতের পর রাজপথ উত্তপ্ত হচ্ছে। সরকার কি এটাকে নিরাপত্তার সমস্যা হিসাবে দেখছে নাকি রাজনৈতিক বার্তা হিসাবে নিচ্ছে? মানুষের কিছু আসলে লেজিটিমেট কারণ আছে এই বিষয়ে সংক্ষুব্ধ হওয়ার। আপনার মানুষ বিচার চাইবে, এটা খুব স্বাভাবিক জিনিস। আপনার হাদি হত্যার ব্যাপার পরে আমরা মানুষের যে ক্ষোভটা দেখেছি, আমরা মনে করি যে এই ক্ষোভটা জেনুইন। এখানে কেউ কিন্তু এটা কোনো কৃত্রিমভাবে তৈরি করা না। এবং জুলাইয়ের স্পিরিটটা যে মানুষ ধারণ করে এখনও, এটা তার একটা বড় ইন্ডিকেশন। এবং এর মধ্যেই কিন্তু 11 জনের মতো এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এবং তাদের নানা প্রক্রিয়ায়, হত্যাকাণ্ডের নানা প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততার কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন, গণমাধ্যমের মাধ্যমেও জেনেছেন, পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেও জেনেছেন। ভাই একটা প্রসঙ্গের কথা বলেছেন যে হত্যাকারীর অবস্থান কি, হত্যাকারীকে কি অবস্থা আছে, এটা না জানানোতে মানুষের মধ্যে সংশয় হচ্ছে। এটার ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা এটা বিপদও আছে। কারণ বিপদ আছে এই কারণে যে যেহেতু এখনও হত্যাকারীকে ধরা সম্ভব হয়নি, আপনি যদি এটা পাবলিকলি তার অবস্থান আমরা যতটুকু জানি সেটাও যদি আমরা বলে দিই, তাহলে সে তার অবস্থান পরিবর্তন করার সুযোগ পাবে। আমাদের এখন আসলে আন্তরিক চেষ্টা হচ্ছে তাকে যে কোনোভাবে গ্রেফতার করা। গ্রেপ্তার করে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আমরা দেখছি ফেসবুকে কোনো ব্যক্তি এই খুনিরা কিভাবে পালিয়ে গেল, কোথায় গেল, কত কিছু মানে নানান ঘটনা বর্ণনা করছে। হ্যাঁ, মনে হচ্ছে তার সাথে বলে যাচ্ছে। হ্যাঁ, এবং ইন্ডিয়া চলে গেল। কেউ বলছে এটাকে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য।
আমরা তাদেরকে তো জিজ্ঞাসা করতে পারি যে তুমি এত কিছু জানলে কিভাবে, এই প্রশ্নটা উঠেছে। না। এবং আরেকটা সবচেয়ে মারাত্মক প্রশ্ন উঠেছে যে কেউ কেউ বলছেন যে এই খুনিরা বাংলাদেশে থেকে যেতে পারে কারো নিরাপদে, মানে কারো ছায়া থেকে বা আমি- কারো আমি শেল্টারে থেকে আপনাকে যাচ্ছে। যেটা বলি যে এই ধরনের নানান বিভ্রান্তি তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ফেসবুক দেখে কাজ করে না, Right. তাদের কাজ করার নিজস্ব মেকানিজম আছে। আর আপনি যদি ফেসবুকে কেউ কোনো পোস্ট করলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তো লক্ষ লক্ষ লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছে। কে অথেন্টিক না এটা আসলে বোঝা মুশকিল। এবং অনেকেই আছে দেশের বাইরে থেকে বক্তব্য জি, দিচ্ছে, জি। তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার সুযোগ নাও পেতে পারে। So, Right. আমি মনে করি না যে এক্ষেত্রে ফেসবুকে কে কি বললো এটা না, সেটা কোনো বিষয় না। আমি বলছি যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে সেটা ওই তো অর্থে। আমাদের দেশে শুধু হাদি হত্যাকাণ্ড না, আর অনেক কিছুতে এই ধরনের বিভ্রান্ত আছে। এবং ফেসবুকে সবসময় সত্য কথাও আমরা দেখি না, মোটেই কিছু না। কিছু সময় হ্যাঁ কিছু সত্য থাকে, আবার বেশিরভাগ সময় আমরা দেখি যে সত্য এবং মিথ্যার সংমিশ্রণে এক ধরনের এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয় যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আমরা যেটুকু সরকারের সাথে কাজ করে আমি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিছু নিজস্ব মেকানিজম আছে, সেই মেকানিজমটাকে ফলো করেই তারা কাজ করছে। আজাদ এই মজুমদার, মেকানিজমটা জি, তারা আপনার শুরুতে অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছে, এই বিষয়টা আমরা মেনে নিচ্ছি। জি, মেনে নিয়ে শুরুতে যদি এই মেকানিজমগুলো তারা অ্যাপ্লাই করতো, তাহলে এতক্ষণ হয়তো আমরা হাদির হত্যাকারীকে কারাগারে দেখতে পেতাম। সেটা সম্ভব হয়নি, কিন্তু আমরা একই সাথে তাদের উপরও আস্থা রাখতে চাই যে তারা যদি তাদের দায়িত্বটা তারা যেভাবে এখন আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে তারা সফল হবে। আমাদেরকে একটু সময় দিন, আমাদের উপর আস্থা রাখুন। এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার ন্যূনতম কোনো ঘাটতি নেই, এবং সরকার খুব আন্তরিকভাবেই চেষ্টা করে যাচ্ছে হাদির হত্যাকারীকে যাতে যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা যায়। একটা বিষয় আমাদের স্পষ্ট করবেন, সেটি হলো যে প্রধান উপদেষ্টা ফেসবুক থেকে উধাও হয়ে গেছে হাদির কবিতা আবৃত্তি। আমরা জানি যে শুরুতেই হাদির এই কবিতা আবৃত্তির বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় বোধহয় তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেটি আপনারা আপলোড করেছিলেন প্রধান উপদেষ্টার ফেসবুকে। সেটি হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? না, এখন দেখেন হাদির হত্যাকাণ্ড এটা কোনো সাধারণ ঘটনা না, নিঃসন্দেহে। এটার পিছনে দেশি বিদেশি নানা চক্রান্ত জি, সম্পৃক্ত আছে। তো এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের আপনি মিডিয়াতে দেখেছেন যারা মূল অভিযুক্ত, তাদের যে অ্যাকাউন্টে অর্থনৈতিক লেনদেনটা আপনি সেটার ভলিউমটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আসলে কতটা সংঘবদ্ধভাবে নেমেছে, মাঠে নেমেছে। তো আপনার এটা যে শুধুমাত্র আপনার অফলাইনে এই ধরনের অ্যাটাক হচ্ছে বা হাদের উপর অ্যাটাক হয়েছে তা না, অনলাইনেও তারা নানাভাবে সাইবার অ্যাটাক করার চেষ্টা করছে। এবং এই সাইবার অ্যাটাকের শিকার আমাদের দেশের অনেকগুলো পেজই হয়েছে। প্রধান উপদেষ্টার পেজও কিন্তু এই সাইবার অ্যাটাকেরই এক ধরনের শিকার হয়েছে, এবং এটা নিয়ে সংশ্লিষ্ট যারা আছে আমাদের তারা সবাই কাজ করছে যাতে এই অ্যাটাকগুলো প্রতিরোধ করা যায় এবং এগুলোর যাতে পুনরাবৃত্তি না হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাবাটনিক স্কুল অফ গভর্নমেন্টের ডিন নাইরি উডসের একটা লেখা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমাদের দেশে একটি দৈনিক সেটি অনুবাদও প্রকাশ করেছে। নাইরি উডস লিখেছেন যে বিশ্বজুড়ে জেনজি আবার রাজনীতিতে আসার আলো জ্বালাচ্ছে। দক্ষিণ এশিয়া থেকে লাতিন আমেরিকা পর্যন্ত তারা রাজনৈতিক নেতৃত্বের সামনে পরিষ্কার একটি বার্তা দিচ্ছে, শুনুন ও ব্যবস্থা নিন, নইলে সরে দাঁড়ান। আসলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে তরুণদেরকে অস্বীকার করার সুযোগ আর এখন নেই। কি বলবেন আলফা সানাম? না, এটা তো খুব রিয়ালিটি। আপনি ধরেন আমরা সেটা তো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি যে তারা এই যে ১.৫ দশকের যে আপনার স্বৈরশাসককে হটানোর পরে তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছে তার তো বহু আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। এই যে আকাঙ্ক্ষা পূরণ না হওয়া থেকেই তো আবারও ক্ষোভের জন্ম দিচ্ছে। সরকার চেষ্টা করছে সেটার হয়তো তাদের সব যে আকাঙ্ক্ষা সব কিছু তার তো আর এই সরকার পূরণ করার সম্ভব না। এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার নানান সীমাবদ্ধতা আছে, এবং এই ধরনের সরকার সফল হয় অন্য স্টেক হোল্ডারদের সমর্থনের উপর, তাদের সহযোগিতার উপর। কিন্তু যদি আপনার এটা ফেল করে, এই ফেলটা কিন্তু শুধু সরকারের ফেল হবে না, ওই পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোরও ব্যর্থতা কারণেই ফেল করবে। এবং তখন এখানে যে দিকটা হবে, যে পরিস্থিতিটা তৈরি হবে, যে আগে যে গতানুগতিক, যেটাও লেখক বোঝাতে চাইছেন আমার দৃষ্টিতে,
যে গতানুগতিক প্রক্রিয়ায় আবার এখন একটা তরুণরা রাজনৈতিক মানতে শক্তি চাচ্ছে না। এসে ক্ষমতা নেবে বা মিলিটারি এসে টেক ওভার করবে আর মানুষ বসে সেটা মেনে নেবে, এটা হবে না। সারা পৃথিবীতে হচ্ছে উনি এটা বলছেন আর কি। আবারও এই তরুণরা রাস্তায় নেমে আসবে। আলবাত নাইরি উডস তার লেখায় কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার 3টা জায়গার উদাহরণ দিয়েছেন। একটা হলো 2022 সালে শ্রীলঙ্কার কথা বলেছেন নেপালের কথা, বলেছেন বাংলাদেশের তরুণদের আন্দোলনের কথা, বলেছেন যে শত শত মানুষকে হত্যা করে আন্দোলন দমাতে পারেননি শেখ হাসিনা এবং শেষ পর্যন্ত তাকে ভারতে পালিয়ে যেতে হয় জীবন বাঁচাতে। এর মানে দক্ষিণ এশিয়া এবং লাতিন আমেরিকা কয়েকটা দেশে কিন্তু ঘটনা ঘটেছে, কিন্তু পরপর দক্ষিণ এশিয়াতে 3টি দেশে ঘটনার কারণে এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যার কারণে নাইরি উডস এই প্রসঙ্গগুলোকে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন। কি বলবেন? দক্ষিণ এশিয়া অন্য দেশের চেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মুভমেন্টের ধরন একদম ডিফারেন্ট। দেখেন নেপালে কিন্তু এখন একটা রিকনসিলিয়েশনের দিকে যাচ্ছে। তো এখন শ্রীলঙ্কায় স্থিতিশীলতা খুব অল্প সময়ে এসেছে, বাংলাদেশে সে তুলনায় বা বড় ধরনের ইয়ার দিকে যেতে হবে বাংলাদেশকে। ধরেন নেপালে আপনার বা শ্রীলঙ্কাতেও আগের কনস্টিটিউশনাল রিফর্মগুলা ওখানে অবশ্য দীর্ঘ সময় ধরে চলছিল, কিন্তু বাংলাদেশ একটা কিন্তু নতুন যদি নির্বাচন হয় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে, তারপরেও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, রিফর্মের চ্যালেঞ্জ আছে, বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম বদলে যাওয়ার প্রস্তাব আছে। তো এগুলো একদিকে যেমন একটা সম্ভাবনা আছে, আরেকদিকে ঝুঁকির দিকও আছে। তো সেই দিক দিয়ে তরুণরা, আমি মনে করি যে তরুণরা যে রাস্তায় আছে এটা এক ধরনের প্রেশার। এই প্রেশারটা শুধু সরকারের উপর না, পলিটিক্যাল পার্টিগুলোর উপরও প্রেশার, যে তাদেরকে একটা ঐক্যের জায়গায় আসতে হবে। তো আমরা আশা করব যে বাংলাদেশ হয়তো একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে বা একটা ঐক্যের জায়গা থেকে এগিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের মেইন প্রবলেম হলো যে এই যে যারা দেশ ছেড়ে চলে গেলেন বাংলাদেশ থেকে, তারা তো একাই যায়নি, পুরা পার্লামেন্ট মেম্বার নিয়ে চলে গেছে, আবার তাদের নেতাকর্মীরা দেশে আছে, বিচারপতিরা রয়েছে, হ্যাঁ, তারপরে বিচারের বিষয়টা রয়েছে। একটা বিচার তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো রিমোর্স, একটা অনুতাপ মানুষ দেখছে না, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে রয়েছে, এবং তারা যে প্রতিবেশী শক্তিশালী দেশে আশ্রয় নিয়েছে। ফলে এখানে একটা আমাদের জন্য সংকটের দিক আছে। আজাদ বন্ধু, নাইরি উডস আরও কিছু কথা লিখেছেন, সেটা হলো যে দেশে দেশে যে জেএনজিদের নেতৃত্বে দিনে আন্দোলন হচ্ছে, সেগুলো কিন্তু খুব দ্রুত সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে, এবং তরুণরা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তথ্য ছড়িয়ে দিচ্ছেন, সংগঠন গড়ে তুলছেন, নেটওয়ার্ক গড়ে তুলছেন। আমাদের দেশে কিন্তু এটার ব্যাপক প্রসার হয়েছে। আপনি লক্ষ্য করেছেন, এখন ঘোষণা দিতে হয় না, পত্রিকা প্রকাশের দরকার নেই, মানুষ জেনে যায় যে কোথায় কি। আমি একটা জিনিস বলি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বা একজন গবেষক যখন একটা কথা বলেছেন, নিশ্চয়ই তিনি বা সব প্রেক্ষাপট বিবেচনা করে বলেছেন। কিন্তু দক্ষিণ এশিয়ায় যে 3টা দেশের কথা বলা হয়েছে, এখানে 3টা দেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আপনি দেখেন, নেপাল হলো নেপালে গত 15 বছরে আপনার 8-10 বার সরকার পরিবর্তিত হয়েছে। আপনার শ্রীলঙ্কা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, সেখান থেকে একটা সরকার এসেছে এবং তাদের মূল সমস্যাটা ছিল দুর্নীতি, যে কারণে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে ধস নেমেছে। আপনি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছিল, আপনার বেকারত্ব ছিল। শ্রীলঙ্কার সমস্যাটা ছিল মূলত অর্থনৈতিক, আর আপনার নেপালের ক্ষেত্রে রাজনৈতিক একটা অস্থিরতা অনেকদিন ধরে ছিল। বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে বাংলাদেশের একটা সরকার দীর্ঘদিন ধরে মানুষের উপর চেপে বসেছিল, এবং এই সরকার যে যেতে পারে এটা কেউ আসলে ভাবতে পারে নাই। এবং তারা গুণ, খুন, লুটপাট, হেন কোনো অপরাধ নাই যেগুলোর সাথে সরকার সম্পৃক্ত ছিল না। এবং আপনি যদি জেনজির আন্দোলনগুলো দেখেন, অন্য 2টা দেশ, শ্রীলঙ্কার ক্ষেত্রে এবং নেপালের ক্ষেত্রে, কিন্তু তারা অন্য কোনো দেশের সহযোগিতা পায়নি। ওই আন্দোলনগুলো যারা আন্দোলন করেছে তারা
স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে বাংলাদেশের আন্দোলনকারীদের মতোই, কিন্তু সেখানে আবার আস্তে আস্তে স্থিতিশীলতাটাও ফিরে এসেছে দ্রুত, বিকজ তাদেরকে সেখান থেকে যারা পালিয়ে গিয়েছে বা সেখানে পরাজিত পক্ষ যারা তারা অন্য কারো সহযোগিতা পায় না, কিন্তু বাংলাদেশে যারা পরাজিত পক্ষ তাদেরকে একটা দেশ প্রকাশ্যেই সমর্থন দিচ্ছে, সহযোগিতা করছে, এবং তার সেখানে বসে বাংলাদেশে এখনও উস্কানি দিয়ে যাচ্ছে। যে কারণে বাংলাদেশে জেনজি আন্দোলনের পরেও আজকে প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, এখনও বাংলাদেশ স্থিতিশীল হতে পারছে না। বাংলাদেশে নানা সমস্যা সংকট তৈরি করার চেষ্টা চলা হচ্ছে, অনেক কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের উপরে সংকটগুলো, এবং যেই কারণেই বাংলাদেশের সমস্যাটা জেনজি আন্দোলন যেটা, এটা অন্য দেশের তুলনায় ভিন্ন। প্রথমত বাংলাদেশের সমস্যার গভীরতাটাই ছিল অনেক বেশি, এবং সমস্যার তীব্রতাটাও বেশি, আন্দোলনের তীব্রতাটাও বেশি, এবং যার আফটার ইফেক্টটা এখনো রয়ে গেছে। যে কারণে আপনারা হয়তো এখনো দেখছেন যে জেনজিরা বিভিন্ন ইস্যুতে আমাদের দেশে আন্দোলনে রয়েছে। আজাদ মজুমদার এবং আলফাজ আনাম, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।